আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে কথা বলবো জুতা আবিষ্কার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কবিতার সবথেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার কবিতাটি মূলত একটি ব্যঙ্গধর্মী কবিতা, যেখানে তৎকালীন রাজা এবং চাটুকার মন্ত্রীদের নির্বুদ্ধিতা এবং সাধারণ শ্রমজীবী মানুষের বুদ্ধিমত্তাকে তুলে ধরা হয়েছে। তো এই কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো চলো কথা না বেরিয়ে আসলে শুরু করি আজকের এমসিকিউ পার্ট। নাম্বার 1, আমারও ছিল মনে কেমন বেটা পেরেছে সেটা জানতে। কি জানতে পেরেছে এখানে? আসলে কবিতার শেষে দেখা যায়, যখন বড় বড় পণ্ডিতরা ব্যর্থ হলেন, তখন একজন বয়স্ক চামার নিজের বুদ্ধিতে রাজার পা দুটি চামড়া দিয়ে আসলে ঢেকে দিলেন। রাজা অবাক হয়ে ভাবলেন যে আসলে যে বুদ্ধিটি তার মাথায় ছিল না, এই সামান্য বুদ্ধিটি কিভাবে আসলে এই চামার জানলো, চামারের মাথায় কিভাবে আসলো। আসলে ঝাড়ু দেওয়া এবং পৃথিবী মোড়ানো ছিল পণ্ডিতদের ব্যর্থ পরিকল্পনা, যে পৃথিবীকে মরিয়ে দিলে এবং কি ঝাড়ু দিলে আসলে ধুলাবালি থাকবে না আর। কিন্তু আসলে এই বুদ্ধিগুলো ছিল একটা নির্বুদ্ধিতার পরিচয়। এগুলা মানে এইভাবে আসলে এই ধুলো থেকে রেহাই পাওয়া সম্ভব না। কিন্তু চামার যেই বুদ্ধিটি দিয়েছিল আসলে রাজার পা ঢেকে দেওয়া, এটা আসলে অত্যন্ত কার্যকারী একটা বুদ্ধি ছিল। তো এই জন্য আসলে আমারও ছিল মনে কেমনে বেটা পেরেছে সেটা জানতে। কি জানতে পেরেছে? এই যে আসলে চামার যে আসলে চামড়া দিয়ে যে চরণ ঢেকে ফেললো চামড়া দিয়ে, তো এইটাকে আসলে এই এই চামার যেই কাজটা করেছিল এটাই আসলে এখানে বোঝাইছে যে কেমনে বেটা পেরেছে সেটা জানতে। কি জানতে চেয়েছে? এই যে চামড়া দিয়ে চরণ ঢেকে ফেলা, এটা জানতে পেরেছিল। পৃথিবীকেও চামড়া দিয়ে মুড়ে দেওয়া না, কারণ পৃথিবীকে চামড়া দিয়ে ঢেকে দেওয়া সম্ভব না। ঝাড়ু দিয়ে ধুলা পরিষ্কার করা সম্ভব না, পানি দিয়েও ধুয়ে ফেলা সম্ভব না। কিন্তু চামড়া দিয়ে যে চরণ ঢেকে ফেলেছিল, এই কথাটাকে এখানে আসলে বুঝাইছে, চামড়া দিয়ে চরণ ঢেকে ফেলা। এরপর হচ্ছে নাম্বার 2, মাটির ভয়ে রাজ্য হবে মাটি। পাঙ্গক্তিতে আসলে কি প্রকাশ পেয়েছে এখানে? মাটির ভয়ে রাজ্য হবে মাটি। মাটি হওয়া বলতে আসলে সব কিছু মানে শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া আসলে বোঝায়। রাজার পা ধুলোর হাত থেকে আসলে বাঁচতে গিয়ে ঝাড়ু আর পানি দিয়ে এমন অবস্থা করা হয়েছিল যে রাজ্যের স্বাভাবিক কার্যক্রম আসলে স্থগিত হয়ে পড়েছিল, যে এটা আসলে আর করা যাচ্ছে না। আর এটি কেবল পরিকল্পনা ভেস্তে যাওয়া নয়, বরং পুরো রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রার বিপর্যয়কে আসলে নির্দেশ করে। তাই এখানে এই মাটির ভয়ে রাজ্য হবে মাটি, মানে মাটি হবে মাটি বলতে আমরা অনেক সময় ব্যবহার করি যে আমার জীবনটা মাটি হয়ে গেছে। এই যে এরকম জীবনটা মাটি বলতে আমরা বোঝাই যে আসলে আমার জীবন ধ্বংস হয়ে গেছে, আমি কিছু করতে পারতেছি না। তো মাটির ভয়ে রাজ্য হবে মাটি মানে এই ধুলা কিন্তু একটা মাটি। তো এই ধুলার ভয়ে আসলে রাজ্য হবে মাটি, মানে রাজ্য অচল হয়ে পড়বে, এরকম আসলে একটা অর্থ বোঝাচ্ছে। তাই এখানে বুঝিয়েছেন যে রাজ্য হয়ে অচল হয়ে পড়া। এখানে সভাসদের কাজ পণ্ড হওয়া বা রাজ্য ধুলায় ভরে যাওয়া, পরিকল্পনা ভেসে এরকম কিছু না। আসলে এই যে এই কথাটা বোঝাইতেছে এই লাইনে দ্বারা, রাজ্য অচল হয়ে পড়া। 3 নম্বরে, যদি না ধুলা লাগিবে তব পায়ে। পায়ের ধুলা পাইব কি উপায়ে? মন্ত্রীর এই কথা আসলে কি প্রকাশ পাইল? মন্ত্রী গবুরায় রাজার ধুলার সমস্যা সমাধান করতে না পেরে উল্টো এক অদ্ভুত যুক্তি দিলেন যে পায়ে ধুলা না লাগলে আসলে প্রজারা চরণ ধুলি পাবে না, পদধূলি পাবে না, আশীর্বাদ পাবে না। এটি তার কাজের অক্ষমতা লুকানোর একটা চালাকি। যে রাজাকে যদি বলে যে চরণ ধুলা পাবো না, আমরা চরণ ধুলা পাইব না, তো রাজা হয়তো বা খুশি হবে যে আমার প্রজারা আমার চরণ ধুলির জন্য খুবই মানে আকৃষ্ট, আমাকে খুবই সম্মান করে। তো এই যে রাজাকে আসলে টেকনিকে বোকা বানানো। এখানে কাণ্ডজ্ঞানহীনতার চেয়ে ধূর্ততা এবং দায়িত্ব এড়ানোর প্রবণতায় আসলে বেশি প্রকট ছিল। তাই এখানে অকর্মণ্যত হবে, অকর্মণ্যতা এবং অজুহাত, এটা শুধুমাত্র একটা অজুহাত ছিল যে এই অজুহাতে আসলে যে চরণ ধুলা পাবে না, এই অজুহাতে আসলে মন্ত্রী গবুরায় বাঁচতে চেয়েছে, রাজার আদেশ। এটা আসলে তার অকর্মণ্যতা, কাণ্ডজ্ঞানহীনতা, এটা হবে না।
এখানে অকর্মণ্যতা এবং অজুহাত হবে। অ্যান্সার ক নাম্বার অপশন হবে। 4 নম্বরে জুতা আবিষ্কার কবিতায় জগৎ ধুলায় ভরপুর হলে সকলে কি নিয়ে ছুটলো? 21 লাখ ভিস্তি, উচিত মতো চর্ম, মাদুর ফুরাস নাকি 17 লক্ষ জাটা? 21 লাখ ভিস্তি হবে এখানে। 21 লাখ ভিস্তি নিয়ে আসলে ছুটলো। 7 লক্ষ জাটা নিয়ে আসলে সেটা ছিল মানে ধুলোয় ভরপুর হওয়ার আগে। তাও হ্যাঁ, 17 লক্ষ জাটা এটা হলো ধুলায় রাজ্য ভরপুর হওয়ার আগের কথা। আর এটা হচ্ছে আসলে এই যে ভরপুর হলে মানে পরে বুঝাইছে, এই জন্য এই যে 21 লাখ ভিস্তি নিয়ে কাজ করছিল, এটা আসলে তথ্যভিত্তিক। এখানে উচিত মতো চর্ম এবং মাদুর ফরাস এই দুটা হচ্ছে আসলে ডিস্ট্রাকশন, মানে এটা করার জন্য, মানে কনফিউশনে ফালানোর জন্য। আর 17 লক্ষ জাটা এবং 21 লাখ ভিস্তি এই দুইটা আসলে কবিতার মধ্যে ছিল। এই দুটার মধ্যে কনফিউজ লাগতে পারে যে কোনটা হবে, কিন্তু এখানে স্পষ্ট বলা আছে জগৎ ধুলায় ভরপুর হলে, মানে ভরপুর হওয়ার পরে কিন্তু 17 লক্ষ ঝাঁটা নেয়নি। ভরপুর হওয়ার আগে মানে ঝাঁটা দিয়ে কাজ করছিল, কিন্তু ভরপুর হওয়ার পরে ভিস্তি দ্বারা কাজ করছে। তার মানে এখানে অ্যান্সার হবে খ। 5 নম্বরে আসলে মহি শব্দের অর্থ কি? মহি শব্দ দ্বারা আসলে কি বোঝাইছে এখানে? মহি একটি তৎসম শব্দ যার আবিধানিক অর্থ হলো পৃথিবী বা ধরিত্রী বা ধরণী। কবিতায় মহি বলতে আসলে সমগ্র বিশ্বকে বোঝানো হয়েছে। মহান বা রাজা এই শব্দের আবিধানিক শব্দের অর্থ আসলে সাথে সঙ্গতিপূর্ণ নয়। মহানের সাথেও আসলে মহান আবার রাজা এই দুইটা শব্দের সাথে আসলে এখানে এই মহি শব্দটি যায় না, সঙ্গতিপূর্ণ নয়। মহি শব্দটা মূলত মানে এর সামর্থ্য হচ্ছে ধরণী, ধরত্রী এই ধরনের। তাই আসলে এই শব্দটা হবে যে পৃথিবী এর অর্থ, মহি শব্দের অর্থ। আমার মাটি লাগায় মোরে মাটি, আমার মাটি লাগায় মোরে মাটি চরণটিতে আসলে কি প্রকাশ পেয়েছে? স্পর্ধা, পৃথিবীর উপরিভাগ নাকি দুঃসাহসিকতা? এই তিনটার মধ্যে আসলে এখানে কি প্রকাশ পাইল? রাজা হবুচন্দ্র মনে করতেন যে তিনি রাজ্যের মালিক, অথচ রাজ্যের ধুলো মাটি তার পবিত্র শরীরে লাগছে। একে তিনি ধুলার স্পর্ধা এবং দৃষ্টতা হিসাবে আসলে দেখেছেন, স্পর্ধা হিসাবে দেখেছেন এটা রাজ্যের। তাই এখানে স্পর্ধা হবে এবং পৃথিবীর উপরিভাগ হবে। পৃথিবীর উপরিভাগ হবে না, এটা আসলে তিনি স্পর্ধা, দুঃসাহস এই হিসাবে আসলে দেখেছেন। আমার মাটি লাগাই মোরে মাটি, এটা আসলে মাটির দুঃসাহস, যে মাটিটা আমার হওয়া সত্ত্বেও আমার উপরে পড়ে। স্পর্ধাকে বুঝাইছে, মানে মাটির স্পর্ধা বেড়ে গেছে, এই জন্য আমার মাটি আমাকেই, যেমন আমরা বলি না যে আমার ছেলে আমাকেই ধোঁকা দিল, এটা আমার ছেলের স্পর্ধা, আমার ছেলের দুঃসাহস, এরকম ধরনের। তাই এখানে অ্যান্সার হবে 1 এবং 3। পৃথিবীর উপরিভাগ হবে না, পৃথিবীর উপরিভাগে আসলে ধুলি পড়তো, এটা বোঝাইছে। 1 এবং 3 কোথায় আছে? খ নাম্বারে। তো এরপরে নাম্বার 7 হলো যে জুতা আবিষ্কার কবিতায় কত পিপের নস্য ফুরালো? এটা তথ্যভিত্তিক একটি এমসিকিউ। 16, 17, 19 নাকি 21? কবিতার লাইনে স্পষ্ট উল্লেখ আছে যে সমস্যার সমাধান খুঁজতে গিয়ে পণ্ডিতরা যখন আলোচনা শুরু করলেন তখন তাদের চিন্তার অতি সহ্যে 19 পিপের নস্য খরচ হয়ে গিয়েছিল। তাই এটা হবে 19। 8 নম্বরে গবুর সারা শরীর ঘামতে শুরু করলো আসলে কেন? গবুর শরীর কি জন্য আসলে ঘামতে শুরু করছিল? রাজা হবুচন্দ্র যখন ঘোষণা করলেন যে 24 ঘন্টার মধ্যে সমাধান না হলে কারো রক্ষা নেই, তখন প্রাণ ভয়ে এবং রাজার কঠোর আদেশে মন্ত্রী গবু রায়ের আসলে শরীর ঘামতে শুরু করলো। তাই এখানে হবে যে রাজার আদেশে যে রাজার আদেশ অমান্য করলে তার রেহাই নেই, এই ভয়ের চোদনে তার শরীর ঘামতে শুরু করেছিল। 9 নম্বরে জুতা আবিষ্কার কবিতার মূল উপজীব্য বিষয় কি? কাউকে অবহেলা না করা, অনভিজ্ঞতার পরিচয় নাকি সামাজিক বাধা বিপত্তি? কি এখানে আসলে বোঝাচ্ছে? বড় বড় পণ্ডিতরা যা পারলেন না তা একজন অবহেলিত চামার করে দেখালেন। অর্থাৎ এখানে যোগ্যতাকে সামাজিক মর্যাদা দিয়ে আসলে বিচার করা উচিত।
তাই এখানে কাউকে অবহেলা না করা এরকম একটা অর্থ বোঝাচ্ছে, কাউকে অবহেলা করা যাবে না, এবং অনভিজ্ঞতার পরিচয় এটা দেখা যাবে না। সামাজিক বাধা বিপত্তি এই কবিতার প্রধান বিষয় নয় আসলে, বরং বুদ্ধি ও বাস্তব জ্ঞানের অভাবও এখানে মূল বিষয়। তাই এখানে আনসার হবে 1 এবং 2 নাম্বার ক। নাম্বার 10, গবুরায়ের শরীরে ঘাম বহে কেন? রাজার রাজ্যময় প্রচণ্ড গরমে প্রাণনাশের ভয়ে কারাগারে আবদ্ধ থাকায় প্রতিকার খুঁজে না পায়। এখানে আসলে 3টাই অপ্রাসঙ্গিক। রাজ্যময় প্রচণ্ড গরমে এটা না, প্রাণনাশের ভয়েও না, কারাগারে আবদ্ধ থাকার জন্যও না। এখানে আসলে যে রাজা যে তাকে 24 ঘন্টা সময় দিয়েছিল, যে 24 ঘন্টার মধ্যে আসলে যদি সমাধান করতে না পারে তাহলে রাজ্যের কারো রেহাই নেই। এই যে তিনি এই মানে রাজা এই ইয়াটা দেওয়ার পরেও আসলে এই যে আদেশটা দেওয়ার পরেও গবুরায় যখন আসলে এর সমাধান পাচ্ছিল না, এই সমাধান না পাওয়ার কারণে আসলে তিনি চিন্তিত হয়েছিলেন। এই জন্য আসলে তার শরীরটা তখন ঘামতে শুরু করে যে এর তো সমাধান আমি পাচ্ছি না, তাহলে রাজা তো আমাকে রেহাই দেবে না। তাই এর আনসার হবে এই যে এটা, প্রতিকার খুঁজে না পাওয়ায়। 11 নম্বরে পায়ের ধুলা পাইব কি উপায়ে? এখানে পায়ের ধুলা কি অর্থে ব্যবহৃত হয়েছে? পদধূলি, আশীর্বাদ, প্রার্থনা নাকি জুতা? পায়ের ধুলা কি উপায়ে আসলে ব্যবহৃত হয়েছে? বাঙালি সংস্কৃতিতে বড়দের পায়ের ধুলো নেওয়াকে আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়। মন্ত্রী রাজাকে তোষামোদ করার জন্য এই অর্থটি ব্যবহার করেছিলেন। একটি সাধারণ ধূলিকণা বা কোনো বস্তুর অর্থ প্রকাশ করছে না এখানে, বরং এটিকে রূপক বা ভক্তি প্রকাশ করছে যে রাজার চরণ ধুলি নিব। তো এটা আসলে আশীর্বাদ, যে মন্ত্রীরা মনে করেন যে রাজার চরণ ধুলি নিতে পারলে তার আশীর্বাদ হবে, ভালো হবে, এটা ভাবে আসলে। নাম্বার 12, কথাটা বটে সত্য। কোন কথাটা? জুতো সংকট, এই কথাটা পানি না পাওয়ার সংকট নাকি লোক সংকট নাকি পায়ের ধুলার সংকট? কি এর সংকট? মন্ত্রী যখন বললেন যে আসলে পা ধুলোমুক্ত করলে প্রজারা আশীর্বাদ বা চরণ ধুলি পাবে না, পদধূলি পাবে না, তখন রাজা সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিলেন যে আসলেই তো কথাটা সত্য। তো জুতা বা পানির সংকট এখানে আলোচ্য বিষয় ছিল না, আলোচনার মোড় ঘুরে গিয়েছিল পদধূলির দিকে আসলে তখন। তাই এখানে হবে যে পায়ের ধুলোর সংকট। নাম্বার 13, নিচের উদ্দীপকটি পড়ে 13 এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। ছোট মেয়ে মেরিনা প্রায় বাড়ির বয়স্ক কাজের মেয়ের সাথে খারাপ আচরণ করে। একদিন একটি জরুরি কাজে বাড়ির সকলে অংশগ্রহণ করে। যখন ব্যর্থ হলো, কাজের মেয়েটা অনায়াসেই সেই কাজটা সম্পূর্ণ করলো। মেরিনার দাদু বললেন, অশিক্ষিত লোকদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার রয়েছে। মেরিনার দাদুর ভাবনা জুতা আবিষ্কার কবিতার কার কাজকে আসলে বোঝায়? রাজার কাজ নাকি চাম্মারের কাজ, গবুর কাজ নাকি পণ্ডিতের কাজ? আসলে কার মানসিকতা, কোন চরিত্রে, কোন ব্যক্তির চরিত্রের সাথে মিলে যাচ্ছে? উদ্দীপকে মেরিনার দাদু যেমন অভিজ্ঞতার গুরুত্ব দিয়েছেন, কবিতায় রাজাও শেষ পর্যন্ত পণ্ডিতদের বাদ দিয়ে আসলে চামার কুলপতির সমাধানটি গ্রহণ করেছিলেন। তাই এখানে আসলে রাজার সাথেই বোঝাচ্ছে, যেমন মেরিনার দাদু আসলে বললেন যে অশিক্ষিত লোকদের কাছ থেকেও আমাদের শেখার অনেক কিছু রয়েছে, তেমনি রাজারও কিন্তু এরকম একটা চরিত্র প্রকাশ পেয়েছিল যে চামারের কথা তিনি উপায় তিনি গ্রহণ করেছেন, মানে চামারের কাছ থেকেও শেখার অনেক কিছু রয়েছে। কিন্তু এখানে আসলে গবু বা পণ্ডিতরা অভিজ্ঞতার গুরুত্ব দেননি, তারা কেবল শাস্ত্র কপচিয়েছেন। এখানে আসলে যে চামার, গবু, পণ্ডিত এগুলো আসলে ডিস্ট্রাকশন, কনফিউজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে। তাই এখানে আনসার হবে 13 ক। 14 নম্বরে উদ্দীপকে কাচের মেয়েটা ও জুতা আবিষ্কার কবিতার চামার কুলপতির মধ্যে সাদৃশ্য রয়েছে। পেশাগততে, বুদ্ধিগত নাকি অভিজ্ঞতা? এটা কি হবে আসলে? নাম্বার 14, এখানে আসলে দেখা যাচ্ছে যে দুইজনই তাদের বাস্তব অভিজ্ঞতা ও বুদ্ধির মাধ্যমে এমন সমস্যার সমাধান করেছেন। উচ্চবিত্ত এবং শিক্ষিতরা তা পারেননি। তাই এখানে হবে যে আসলে বুদ্ধিগত এবং অভিজ্ঞতা, এখানে আসলে পেশাগত যে লোক ছিল তারা কিন্তু আসলে ব্যর্থ হয়েছে আসলে। তাই এখানে
উদ্দীপকের কাজের মেয়েটাও জুতো আবিষ্কার কবিতার চামার কুলপতির মধ্যে সাদৃশ্য রয়েছে বুদ্ধিগত এবং অভিজ্ঞতা। যেমন উদ্দীপকের এই মেয়েটাও ছিল হচ্ছে যেমন নিচু পর্যায়ের, তেমনি জুতো আবিষ্কার কবিতার চামার কুলপতিও ছিল একজন নিচু পর্যায়ের। তাই এদের বুদ্ধি এবং অভিজ্ঞতা এদের পেশার সাথে মিল নাই। এটা ছিল কাজের মেয়ে এবং এটা আরেকটা ছিল চামার কুলপতি, দুজনের পেশাগত কিন্তু ভিন্ন। তাই 2-3 হবে এখানে আনসার। গ 15 নম্বরে রাজা মন্ত্রীকে পরে কোন বিষয়ে ভাবতে বললেন? খাজনা আদায়ের বিষয়ে, পদধূলির তত্ত্ব, অনাসৃষ্টির প্রতিকার, পৃথিবী ঢাকার উপায়। আসলে তখন কি উপায় রাজাকে আসলে সাজেস্ট করতেছিলেন মন্ত্রী যখন রাজাদের আশীর্বাদ না পাওয়ার যুক্তি দিলেন, রাজা তখন বলছিলেন আগে ধুলো দূর করো, পদধূলি কীভাবে পাওয়া যাবে সেটা পরে ভাবলেও চলবে। তখন তো মন্ত্রী বিপাকে পড়ে গিয়েছিলেন। খাজনা আদায় বা পৃথিবী ঢাকার চিন্তা সেই মুহূর্তে প্রধান বিষয় ছিল না। তাই এখানে খাজনা হবে না, পৃথিবী ঢাকার বিষয় হবে না, তাই এখানে হবে যে পদধূলির তথ্য। 16 নম্বরে ধুলায় ভরপুর জগৎকে ধূলিমুক্ত করার জন্য নিযুক্ত করা হলো। কি নিযুক্ত করা হলো? ধুলায় ভরপুর জগৎকে ধূলিমুক্ত করার জন্য কি নিযুক্ত করা হলো? 21 লক্ষ বীস্তি নাকি আসলে 21,000 বীস্তি নাকি 21 লাখ বীস্তি নাকি 21 কোটি বীস্তি? এটা কিন্তু তথ্যভিত্তিক, এটা তথ্যভিত্তিক। 21 লাখ বীস্তি যুক্ত করা হয়েছিল। 17 নম্বরে হবে ধুলা দূর করতে কয়টি ভিস্তি ব্যবহার করা হলো? 21 লাখ, 19 লাখ, 22 লাখ, 23 লাখ। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে 21 লাখ। 18 নম্বরে নিচের উদ্দীপকটি পড়ে 18 এবং 19 নম্বর প্রশ্নের উত্তর দাও। সবদার ডাক্তার মাথা পড়া টাক, তার খিদে পেলে পানি খায় চিবিয়ে, চেয়ারেতে রাত দিন বসে গুনে 2-3, পরে বই আলোটারি নিবিয়ে। সবদার ডাক্তারের সাথে জুতো আবিষ্কার কবিতার কাদের মিল রয়েছে? চামারদের, রাজাদের, দেশ বিদেশের পণ্ডিতদের নাকি রাজার আত্মীয়দের? কার সাথে মিল রয়েছে? উদ্দীপকের সবদার ডাক্তার যেমন কিমারকারের কাজ করেন, কবিতায় পণ্ডিত দ্বারা তুমি আজগুবি সব সমাধান, যেমন পৃথিবী মাদুর দিয়ে ঢাকা, এরকম যুক্তি দিচ্ছিলেন। তাই এখানে অ্যান্সার হবে দেশ বিদেশের পণ্ডিতদের। 19 নম্বরে মিলের ক্ষেত্র হলো বুদ্ধিহীনতা, আজগুবি কর্মকাণ্ড, তারা কর্মঠ। কি মিলের ক্ষেত্র? মিলের ক্ষেত্রটা আসলে কি? মিলের ক্ষেত্রটা আসলে কি? নাম্বার 19। পণ্ডিতরা এবং সবদার ডাক্তার উভয়েই কাণ্ডজ্ঞানহীন এবং অবাস্তব চিন্তা করেন, যা আসলে উপকারে আসে না। তারা মোটেও কর্মঠ নন, তার মানে তারা মোটেও কর্মঠ না, তারা আসলে অবাস্তব চিন্তা ভাবনা করে। এদেরকে আমরা অকর্মঠ বলি, তারা কোনো কাজের নয়। তার মানে এই 3 নাম্বারটা হবে না। 3 কোথায় কোথায় আছে? এখানে আছে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তার মানে আনসার ক। 20 নম্বরে জুতো আবিষ্কার কবিতায় বেচা কেনা মজল, এটা কি? বেচা কেনা মজল। নদীর জলে, পুকুরের বিলে, ফরাস পেদে, পাকের দলে। কিসের দলে? অতিরিক্ত পানি ডালার ফলে যখন সারা রাজ্য কাদায় ভরে গেল, তখন হাট বাজারে বেচা কেনা সব বন্ধ হয়ে গেল, কারণ কাদায় তলিয়ে গেল হাট বাজার। আর কাদার একটা সামর্থক শব্দ হচ্ছে প্যাক, প্যাকও যাকে বলে কাদাও তাকে বলে, তার মানে প্যাকের দলে। নাম্বার 21 ঘুরিয়া মাথা হেরিল চোখে সূর্য, এখানে কি প্রকাশিত হয়েছে? এটি একটি বাকভঙ্গি। রাজা এবং তার সভা সদস্যরা যখন আসলে কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না, তখন চারদিকে গোলমাল দেখছিলেন, তখন আসলে হৃদায়িত জ্ঞান শূন্য এবং বিভ্রান্ত অবস্থা বোঝাতে এটি ব্যবহার করা হয়েছে। ঘুরিয়া মাথা হেরিল চোখে সূর্য, তাই এখানে হবে বিভ্রান্ত হওয়া। 22 নম্বরে ধুলা থেকে বাঁচতে রাজাকে কোথায় রাখার কথা বলা হয়েছে? রাজদরবারে, ঘরে, কারাগারে, ছাদে। এই তিনটাই হচ্ছে আসলে এই তিনটা হচ্ছে অপরিসংখ্যিক। রাজদরবারে তো রাখা সম্ভব না, রাজদরবারে আসলে রাখলে সেখানে ধুলি পড়বেই। কারাঘরে তো একজন রাজাকে আর কারাঘরে রাখবে, এটা কোনোদিন সম্ভব না। ছাদেও রাখা সম্ভব না, তার মানে ঘর স্পষ্ট। 23 নম্বরে নিচের উদ্দীপকটি পড়ে 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তর দাও।
রত্না রান্নাঘরে কাজ করতে গিয়ে আসলে রান্না করতে গিয়ে এলোমেলো অবস্থা তৈরি করে ফেলে তিনি। এরপরে নিজেই কিছু খুঁজে পায় না। বৈশির মা তাকে কাজে সাহায্য করে। সে রত্নাকে দেখিয়ে দিল কিভাবে সব গুছিয়ে নিয়ে কাজ করতে হয়। রত্না তাই করলো। জুতা আবিষ্কার কবিতায় বৈশির মায়ের সাথে সম্পর্কিত কে? গবু রায়, চামার কুলপতি পণ্ডিত নাকি হবুজ চন্দ্র? কে যুক্ত? এখানে আসলে চামার কুলপতির চরিত্রটা আসলে মিলে যায়, চামার কুলপতির চরিত্রটা। কারণ চামার কুলপতি মানে পণ্ডিত রাজা পারে নাই, সেই রাজাকে মানে অসম্ভব একটা বিষয়ের সমাধান দিয়েছিলেন, তেমনি বৈশির মায়ও তাকে আসলে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। তাই এটা অ্যান্সার। নাম্বার 24 আসলে উদ্দীপকের জুতা আবিষ্কার কবিতার আলোকে বলা যায়, কি বলা যায়? কর্মঠ মানুষকে বড় করে, সমপর্যায়ের মানুষ কথাই শুনতে পাই, নাকি অভিজ্ঞতারদ্য জ্ঞান কার্যকর? 24 নম্বরটা আসলে জুতা আবিষ্কার প্রমাণ করে যে বড় বড় তাত্ত্বিক কথার চেয়ে ব্যবহারিক অভিজ্ঞতা বেশি ফলশ্রুত। সমপর্যায়ের মানুষের কথা শোনা এখানে অপ্রাসঙ্গিক, সমপর্যায়ের মানুষের কথা শোনা। তাই 2 নাম্বারটাও হবে না, 2 ক বাদ, সরি এখানে আসলে 2টাই অপশন ক, টাইপিং মিস্টেক, এটাও বাদ, এটা হবে খ। ঘ নম্বর বাদ, তার মানে আনসার হবে গ। কর্মই মানুষকে বড় করে, অভিজ্ঞতারদ্য জ্ঞান কার্যকর। অভিজ্ঞতারদ্য, এটা ভুল হয়েছে, অভিজ্ঞতারদ্য, গ। নাম্বার 25 কহিল রাজা এতে কি হবে সিধে? এ বাক্যে রাজার কি প্রকাশ পেয়েছে? আসলে এখানে একটা আসলে সন্দেহ জাগ্রত হয়েছে। কহিল রাজা এতে কি হবে সিধে, মানে সিধে হবে কি হবে না, এটা নিয়ে আসলে রাজার একটা আসলে সন্দেহ ছিল যে এতে বোধহয় হবে না। পণ্ডিতরা যখন অবাস্তব পরামর্শ দিয়েছিলেন তখন রাজা সন্দেহ পোষণ করেছিলেন যে আদৌ কি সমাধান হবে এর। তো এটা আসলে সন্দেহের আরেকটা সামর্থক শব্দ হচ্ছে সংশয়। এটা রাগও না, ক্ষোভও না, বিরক্তি না, সংশয়, সন্দেহ। 26 জুতা আবিষ্কার কবিতার শেষের চরণ কোনটি? ধরণী আর ঢাকিতে নাহি হবে, বাঁচিল গবি রক্ষা পেল ধরা, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। কবিতার একদম শেষ চরণে আসলে বলা হয়েছে জুতা আবিষ্কারের মাধ্যমে মন্ত্রী গবু রায় প্রাণ বাঁচালো রাজার শাস্তির হাত থেকে, নয় রাজা তাকে শাস্তি দিল, এবং পৃথিবীর পণ্ডিতদের আজগুবি পরিকল্পনা থেকে রক্ষা পেল। তাই এখানে হবে বাঁচিল গবু, রক্ষা পেল ধরা, কারণ গবু বেঁচে গিয়েছিল। 27 নম্বরে জুতা আবিষ্কার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা একটা তথ্যভিত্তিক এমসিকিউ। এটা হবে কল্পনা। কল্পনা কোথায় আছে? নাম্বার গ, নাম্বার গ হবে এটার অ্যান্সার। 28 নম্বর নিচের উদ্দীপকটি পড়ে 28 এবং 29 নম্বর প্রশ্নের উত্তর দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাখাল হবে, রাখার হয়ে গেছে, কৃষকদের কাছ থেকেও শিখতেন, কেননা তিনি মনে করতেন এমন অনেক কিছু রয়েছে যা ওরা জানে কিন্তু তিনি জানেন না। বিদ্যাসাগরের চিন্তা জুতা আবিষ্কার কবিতার কোন কাজকে আসলে বোঝায়? রাজার কাজ, গবু রায়ের কাজ, মন্ত্রীর কাজ, নাকি চামার কুলপতির কাজ? বিদ্যাসাগর যেমন সাধারণ মানুষের কাছ থেকে শিখতে দ্বিধা বোধ করতেন না, চামার কুলপতির কাজটিও ছিল সেই সাধারণ মানুষের বাস্তব জ্ঞানের পরিচয়। তাই এই চরিত্রের সাথে মিলছে, অ্যান্সার এটাই। 29 নম্বরে উদ্দীপকের রাখাল, কৃষক এবং জুতা আবিষ্কার কবিতার কোন কাজকে বোঝায়? পেশাগত, বুদ্ধিগত নাকি জন্মগত? কোন কাজটি এখানে আসলে বোঝায়? এখানে আসলে তারা তাদের নিজ পেশার অভিজ্ঞতার আলোকে আসলে বুদ্ধিমত্তার পরিচয় দেন, এটি জন্মগত কোনো আসলে বিষয় না। তাই 3 নাম্বারটা ভুল। 3 নাম্বারটা যেখানে আছে একটা হবে না, তার মানে এই 3টায় 3 আছে, 3টা বাদ, অ্যান্সার ক। 30 নম্বরে জুতা আবিষ্কার কবিতার মূল উপপাদ্য কি? জুতা আবিষ্কারের কাহিনী বলা, তৎকালীন রাজাদের নির্বুদ্ধিতা, মন্ত্রীদের অজ্ঞতা নির্দেশ, সাধারণ লোকের বুদ্ধির প্রশংসা। কবিতার মূল লক্ষ্যই হলো রাজাদের সভাসদ এবং মন্ত্রীদের অকর্মণ্যতা, সাধারণ কাণ্ডজ্ঞানের অভাবকে আসলে বিদ্রূপ করা। এই কবিতাটির উদ্দেশ্য ছিল যেমন তৎকালীন ভারতবর্ষে যেই অকর্মণ্য লোক ছিল, যারা আসলে রাষ্ট্রের বেতন খাচ্ছিল, টাকা নিচ্ছিল, কিন্তু আসলে প্রজাদেরকে কোনো সুবিধা দিতে পারছিল না, কোনো উপযুক্ত সিদ্ধান্ত দিতে পারছিল না, এই উদ্দেশ্যটাকে আসলে লক্ষ্য করে কবি এটা লিখেছিলেন। তাই এখানে অ্যান্সার হবে যে
তৎকালীন রাজাদের নির্বুদ্ধিতার মন্ত্রীদের অজ্ঞতা নির্দেশ হবে। এটা মন্ত্রীদের অজ্ঞতা, যে মন্ত্রীরা আসলে কোনো কাজের নাই, শুধুমাত্র বেতন খাচ্ছে কিন্তু কোনো কাজ করতে পারছে না। তো এর মাধ্যমে শেষ হলো আমাদের যুদ্ধ আবিষ্কার কবিতার মোট 30টি এমসিকিউ। এই 30টি এমসিকিউ আসলে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আসলে এরকমভাবে লজিক দিয়ে আসলে কী জন্য এই অ্যান্সারটা, যেমন নাম্বার ঘয় অ্যান্সারটাই হলো, এরকম যুক্তি দিয়ে আমি আসলে কাউকে দেখিনি এরকমভাবে কন্টেন্ট তৈরি করতে। তাই আমার মনে হয়েছে যে আসলে মনে থাকে না কোনো এমসিকিউ, আসলে লজিক না থাকলে যে কী জন্য এই অ্যান্সারটা হলো, এখানে আরও 3টি অ্যান্সার রয়েছে, কী জন্য এই 3টি অ্যান্সার হলো না, কী জন্য এই শুধুমাত্র এই ঘ নাম্বার অ্যান্সারটাই হলো, আমি আসলে ভেঙে এইভাবে আসলে বোঝানোর চেষ্টা করেছি। তো জানি না কতটুকু পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক শুভকামনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।